তেমন তেমন ভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। এটাই ধর্মের বিধান। মুসল্লিরা বলছে, স্যার 5 বছর চাই, 5 বছর চাই। ঈদের নামাজে গিয়ে এমন কথা শোনা গেল। ইউসুফ সরকার বলেন, ইউনুস সরকার বলে, ইউনুস কাকা, ইউনুস মামা, তাকে মন থেকে সেলুট। এখনো বলতে চাই, আমরা এই সরকারকে মানে আগামী 5 বছর 10 বছর না, আমার অনুভূতি ইনি যদি সারা জীবনই থেকে যায় আমি সব থেকে খুশি হব। ইউনুস স্যারের যে ঈদ নিয়ে বক্তব্যটা দিলেন রে ভাই, একদম হৃদয় ছুঁয়ে গেছে, হৃদয় ছুঁয়ে গেছে। কিভাবে যে বলে, কেমন করে যে বলে, এমন ভাবে বলে যে মানুষের হৃদয়ের ভিতরে উনি ঢুকে যায়। উনার কথা থেকে কেউ বাদ যায় না, ঘরের মা বোন, না খেটে খাওয়া মানুষ, দিন মজুর, প্রবাসে যারা আছে ওনারা, মানে যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, কেউ বাদ করে নাই উনার বক্তব্য থেকে। উনি যে ঈদের শুভেচ্ছা বাণীটা দিচ্ছেন, সবাই হৃদয় ছুঁয়ে গেছে। প্রতিটি মানুষকে আলাদা আলাদা করে মূল্যায়ন করছে। উনার নলেজে সব কিছু আছে, পুরো বাংলাদেশটা উনার মগজের মধ্যে, পুরো বাংলাদেশের ম্যাপটা, বাংলাদেশের মানুষ উনার হৃদয়ের মধ্যে ভাই, হৃদয়ের মধ্যে। উনি শুধু আমাদের দেশের নেতা না, এশিয়ার নেতা হইতে পারে, এশিয়ার নেতা হইতে পারে। মোবারকের ঈদ, মোবারকের অনেক শখ, আলাদা করে ঈদ উদযাপন করবে। এটা ঈদ নাকি হালাল মঙ্গল শোভাযাত্রা, আমি জিজ্ঞাসা করছি। এত অল্প সময়ের মধ্যে যে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের মানুষের কাছে একটা সুপার হিরো নামে পরিচিত হয়ে যাবে, সেটা হয়তো ডক্টর ইউনুস সাহেব নিজেও কোনোদিনও ভাবেনি। মাত্র 7 মাসের মধ্যেই কিন্তু ডক্টর ইউনুস সাহেব প্রতিটা বাঙালি জাতির, প্রতিটা বাংলাদেশের মানুষের অন্তরের ভিতরে গেঁথে গেছে, যদিও আওয়ামী লীগ বাদ দিয়ে। এখন আসুন মূল কথায়। কথাটা হলো, গতকাল ঈদের নামাজের শেষে ডক্টর ইউনুস সাহেব একটা বক্তব্য দিয়েছে এবং সাধারণ জনগণের সাথে একটা কোলাকুলি মোলাকাত করেছে। সেখানে সাধারণ জনগণ ডক্টর ইউনুস সাহেবকে আগামী 5 বছর ক্ষমতায় দেখতে চায়। দর্শক, আসলে আমরা যাদেরকে ক্ষমতায় দেখতে চাই, যাদেরকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আসলে দেশের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, ক্ষমতায় যে আসুক না কেন, সে যদি নিজে কষ্ট করে দেশের সংস্কার করে এবং দেশের উন্নতি করে, অর্থাৎ নিজের গোডাউন ভরার চিন্তা না করে, তাহলে কিন্তু সাধারণ জনগণ তাকেই চাইবে বারবার দেশের ক্ষমতায় বসাতে বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। কিন্তু আমরা বিগত দিনে যেটা দেখেছি, যে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হয় না কেন, তার বংশ যারাই রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে বিদেশে ঘর করে, বাড়ি করে, কোটি কোটি মিলিয়ন ডলার পাচার করে, অর্থাৎ বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে তারা কিন্তু কোটিপতির থেকে, মানে কত কোটি টাকা, তারা সেটার কোনো হিসাব নিকাশ নাই, একের পর এক। সেই টাকাগুলো আসলে কোত্থেকে পায় তারা? আমার আপনার জনগণের টাকা চুষেই তো তারা ওই রকম করে, ঠিক আছে না? তো ডক্টর ইউনুস সাহেব মাত্র 7 মাসের মধ্যে কিন্তু সাধারণ জনগণের অন্তরের মধ্যে ঢুকে গেছে। কেননা গতকাল ঈদের দিনে যেই কাণ্ড কারখানা ডক্টর ইউনুস সাহেব ঘটিয়েছে, সেটা দেখে সবাই অবাক হয়েছে যে ডক্টর ইউনুস সাহেব তো একটা প্রধানমন্ত্রী, কেমন প্রধানমন্ত্রী সে তো থাকবে বঙ্গভবনের ভিতরে বসে, বড় বড় লোকেরা তার সাথে মোসাফা করবে, তার সাথে শুভেচ্ছা বিনিময় করবে, ঈদের আনন্দ ভাগাভাগি করবে, আর সে নিজে সাধারণ জনগণের সাথে হ্যান্ডশেক করছে, মোসাফা করছে, কোলাকুলি করছে। হ্যাঁ, এর আগে তো কোনোদিন এরকম দেখিনি বাংলাদেশে। তো প্রিয় দর্শক শ্রোতা, এরকম একটা লোকই তো আসলে আমাদের বাংলাদেশের সরকার হওয়া দরকার, যার কারণে কিন্তু সাধারণ জনগণ এখন এক বাক্যে বলছে যে ডক্টর ইউনুস সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে আগামী 5 বছর আমরা দেখতে চাই। আপনি কি চান কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, আমি আসলে কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখছেন, সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আনন্দ করলাম সত্যি, এবারে ঈদটা অন্যরকম ছিল। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ইউনুস স্যারের যে ঈদ নিয়ে বক্তব্যটা দিলেন রে ভাই, একদম হৃদয় ছুঁয়ে গেছে, হৃদয় ছুঁয়ে গেছে। কিভাবে যে বলে, কেমন করে যে বলে, এমন ভাবে বলে যে মানুষের হৃদয়ের ভিতরে উনি ঢুকে যায়। উনার কথা থেকে কেউ বাদ যায় না, ঘরের মা বোন, না খেটে খাওয়া মানুষ, দিন মজুর, প্রবাসে যারা আছে ওনারা, মানে যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, কেউ বাদ করে নাই উনার বক্তব্য থেকে। উনি যে ঈদের শুভেচ্ছা বাণীটা দিচ্ছেন, সবাই হৃদয় ছুঁয়ে গেছে। প্রতিটি মানুষকে আলাদা আলাদা করে মূল্যায়ন করছে। উনার নলেজে সব কিছু আছে, পুরো বাংলাদেশটা উনার মগজের মধ্যে, পুরো বাংলাদেশের ম্যাপটা, বাংলাদেশের মানুষ উনার হৃদয়ের মধ্যে ভাই, হৃদয়ের মধ্যে। উনি শুধু আমাদের দেশের নেতা না, এশিয়ার নেতা হইতে পারে, এশিয়ার নেতা হইতে পারে। আমরা 18 কোটি মানুষ যদি উনার পাশে দাঁড়াই, সত্যি উনি এশিয়ার নেতা হইতে পারে। এবার যে চীনে গেল, আপনারা তো দেখলেন কি সম্মানটা ওনাকে দিছে। আজ পর্যন্ত চীনে কেউ এমন সম্মান পাইছে কিনা আমার জানা নাই। শুধু চীন কেন, সারা বিশ্ববাসী জানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কে।
আমরা চীনের সাথে গভীর সম্পর্ক কইরা ফেলছি, এবং কেন করছি এটা তো জানেন। যেটা করার কথা ছিল আমাদের ভারতের সঙ্গে, আমরা ভারতের সঙ্গে করার চেষ্টা করছি। ইউনূস স্যার হলেন একজন গেম মেকার। উনি আস্তে করে একটা অফার দিয়েছিলেন ভারতকে যে ভাই আপনাদের সঙ্গে বসতে চাই। উনি তো জানে না করবে, আর ওই নাটাকে উনি ক্যাশ করলেন যে তোমরা না করলা তো ঠিক আছে, আমি এখন ব্যবসা বাণিজ্য নিয়ে চলে যাচ্ছি চীনে। দেখেন আমাদের চীনের ব্যবসা বাণিজ্য না, শুধু চিকিৎসা ব্যবস্থা, আমরা যে চিকিৎসাটা নিতাম ভারতে যায় হাজার হাজার কোটি টাকা দিয়ে আসতাম, তার অর্ধেক খরচে চীনে চিকিৎসা নিতে পারবেন সেই ব্যবস্থা হয়েছে। চীনের ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে। আর সবচেয়ে বড় যেটা নিয়ে আসছে তিস্তা পরিকল্পনা, 50 বছরের পরিকল্পনা। ইউনূস স্যার যা ভাবেন সুদূর ভবিষ্যতের কথা ভাবেন। উনি তো জানেন হায়াত মৌত দুজনই তো, ওনার বয়স 84, উনি আর কতদিন আছে উনি এটা বুঝতে পারেন। কিন্তু বাংলাদেশ যেন কোন রকম বিপদে না পড়ে, যার জন্য উনি এমন কিছু চুক্তি করতে যাচ্ছেন যেগুলা 50 বছর 100 বছর আমাদেরকে আরো গভীর সম্পর্ক করতে হবে আরেকজনের সাথে, জানেন, আমেরিকার সাথে। সেটাও হয়ে যাবে, কারণ ইউনূস স্যারের সাথে বিল ক্লিন্টনের সম্পর্ক আমরা দেখছি, আমরা জো বাইডেনের সম্পর্ক দেখছি, আমরা বারাক ওবামার সম্পর্ক দেখছি, কিন্তু আমরা এখন দেখবো ডোনাল্ড ট্রাম্পের সাথে কি সম্পর্ক। এলেন মার্কসের সাথে সম্পর্ক আছে, এটাও দেখছি। ডোনাল্ড ট্রাম্পেরটা দেখবো। আমরা আমেরিকার সাথে ভালো সম্পর্ক করব। এই দুইটা দেশের সাথে ভালো সম্পর্ক করার পর এই দুইটা দেশ বাংলাদেশের পাশে দাঁড়াবেই, ইউনূস স্যার যেহেতু আছে দাঁড়াবেই। এবং আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় চীন চায় ইউনূস স্যার এশিয়ান নেতা হোক, কিন্তু আমরা বাংলাদেশের সবাই কি চাই না? সবাই চাই, কিন্তু আবার চাইও না। এই ঈদের আরেকটা সুন্দর দিক ছিল কি জানেন? সেটা হলো লন্ডনে মা ছেলে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া অনেক বছর পর একসঙ্গে ঈদ করতে পারলো, অনেক বছর পর। এবং লন্ডনে আমরা যে দৃশ্যটা দেখলাম, একটা ছবি ভাইরাল হয়েছে, মা ছেলে, তারেক জিয়া সাহেবের মেয়ে এবং ওনার ওয়াইফ সবাই মিলে ঈদ করতেছে। বহু বছর পর মা ছেলের ঈদ, ভাবা যায় বহু বছর পর। নিশ্চয়ই আমার মনে হয় তারেক জিয়া সাহেব স্মরণ করবে জুলাই আগস্টের এই জওয়ানদের জন্য। এই জওয়ানদের কারণেই তো মা ছেলে একসঙ্গে ঈদ করতে পারছে। আজকে ঈদের দিনের জন্য কেউ আওয়ামী লীগ না, কেউ বিএনপি না, কেউ জামাত না, সবাই এক জায়গায় চলে আসছিল। বা ঈদের র্যালিও বেরিয়েছে, বুঝছেন, খুব সুন্দর র্যালি বেরিয়েছে। আবার ওই র্যালিতে দেখলাম কিছু মূর্তি বানানো হয়েছে। গাধার পিঠে বসে আছে একজন উল্টা দিকে, উনার মাথায় পাগড়ি, উনি তুরস্কের নাসিরুদ্দিন মোল্লা, কোন একজন বিখ্যাত মানুষ, পণ্ডিত মানুষ, ওনাকে নিয়ে আসছে। কিন্তু এটা তো দেখতে মূর্তির মতোই লাগে, তাই না? মূর্তি নিয়ে এত আপত্তি, চারিদিকে এত আপত্তি, এত ভাঙাভাঙি হয়েছে। তাহলে আবার এই মূর্তির কনসেপ্ট কেন জানি না, মাথায় ঢুকে নাই। কাদের চিন্তা ভাবনা? আমার কাছে অনেকটা মনে হয়েছে শাহবাগে কিছু চিন্তা ভাবনা এদিকে ঢুকছে, মনে হয় ঢুকছে। তারপরও ভাই সত্যি কথা বলতে হবে, এই পুরা রোজার মাস পার কইরা এই ঈদটা যে হইলো না ভাই, সত্যি বহু বছর পর এরকম একটা ঈদ পাইলাম। কিন্তু ঈদের পরে কি হবে? ঈদ তো চলে গেল, এই যে একটু পরে ঈদ শেষ হয়ে যাবে, এই আর কিছুক্ষণ পর ঈদের টাইম শেষ হয়ে যাবে, রাত 12টা বাজলে ঈদ শেষ। কিন্তু ছোটদের কাছে, বাচ্চাদের কাছে কিন্তু 3 দিন ঈদ থাকে। অন্তত 3 দিন আপনারা কেউ ঝগড়া বিবাদে যায়েন না, নির্বাচন নিয়ে মাঠে নাইবেন না, 3 দিন ঈদ করতে দেন। কারণ বিএনপি ভাই বারবার বলে দিছে ঈদের পর ওনারা ওই ডিসেম্বরেই নির্বাচন চায়, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, কোনো কথা শুনতে রাজি না। জামাতে ইসলাম বলতেছে যে অল্প কিছু বা যেটা প্রয়োজনীয় সংস্কার সেটা করে নির্বাচন দেন, তার মানে ওনারা সংস্কার চায়। আবার এনসিপি পার্টি, জাতীয় নাগরিক পার্টি বলছে যে আমাদেরকে জুলাই আগস্টের রোড ম্যাপ দিতে হবে, আমাদেরকে সংবিধানের রোড ম্যাপ দিতে হবে, বিচারের রোড ম্যাপ দিতে হবে, তারপরে নির্বাচন। তার মানে কি বিএনপির চাওয়া একরকম এবং ইসলামিক মাইন্ডের যারা আছেন সবাই চাওয়া কিন্তু অন্যরকম। এই যে মে 3 তারিখে হেফাজতে ইসলাম আসবে, তখন বোঝা যাবে ওনারা কিন্তু অরাজনৈতিক। তারপরও আমি মনে করি ওনারা জাতীয় নাগরিক পার্টি, ওনাদের সন্তানদের পাশে থাকবে। জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব, ওনার আচরণ দেখে আমার মনে হয় উনিও জাতীয় নাগরিক পার্টিকে সাপোর্ট দিবে। শিবির চুপচাপ আছে, শিবিরের ছেলেপেলেরা কোথায়? জাতীয় নাগরিক পার্টিতে নাই, আছে। তার মানে কি ওনারাও কিন্তু দলে কম না, বিরাট বিশাল। বিএনপিও কিন্তু কম না, বিশাল। কিন্তু ওনারা নির্বাচন চায়, ওনারা বলতেছে আমরা বিচার চাই। ওনারা নির্বাচনের কথা বললে ওনারা বলে যে জুলাই আগস্টের রোড ম্যাপ দেন। ওনারা নির্বাচন চাইলে ওনারা বলে যে আগে বিচারের রোড ম্যাপ দেন। কোন দিকে যাবে ইউনূস স্যার তো আগেই বলছে যে আমি জনগণ যেটা চায় সেটাই দিব। তাই জনগণ কি চায় না চায় আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আমি অনেক আগে থেকেই বইলে আসতেছি, ঈদের পর 2 দল মুখোমুখি হবে। এই দেশে রাজনীতি করতে হইলে একটু হ্যাডম লাগবে, একটু হ্যাডম লাগবে। নরম লোক, ভদ্রলোক রাজনীতি করতে পারবে না। লোহার জবাব লোহা দিয়েই দিতে হয়, হ্যাঁ, লোহা দিয়েই লোহা কাটতে হয়। আপনি গায়ের জোর দেখাবেন, আরেকজন যদি গায়ের জোর না থাকে ভাই, ও তো হাইরা গেল। তার মানে কি রাজনীতির মাঠে গায়ের জোরের দরকার আছে, কিন্তু সেদিকে কি যাওয়ার দরকার আছে? দরকার ছিল না, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছে। উনি কিন্তু বইলা দিচ্ছে ডিসেম্বর অথবা জুন এর মাঝখানে নির্বাচন হবে। সেনাপ্রধানও কিন্তু প্রথম থেকে ইঙ্গিত দিয়ে আসছে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। আপনি হিসাব করে দেখেন, ইউনূস স্যারের কথা, সেনাপ্রধানের কথা একদম কাছাকাছি, কিন্তু কারোর তর্স হইতেছে না। কারণ কি জানেন? খুব দ্রুত বেগে শিকড় গজাচ্ছে। তো ওনারা তো পুরানো রাজনীতিবিদ, বুঝেন না? ওনারা কি না বুঝার কথা বলে? ওনারা বুঝে যে এরা খুব তাড়াতাড়ি দ্রুত বেগে শিকড় গজায় ফেলতেছে সারা দেশে। ওনাদের ভিত শক্ত হয়ে যেতেছে, আগামী 7-8 মাসের মধ্যে আরো শক্ত হয়ে যাবে।
যার জন্য ওনারা বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন, ডিসেম্বরে নির্বাচন হইলে হাত ছেড়া বাঁচে, কিন্তু জুনে গেলে আরো সময় পাবে। আর ওই সময়তে কি করতে পারে বুঝা নেন। 9 মাসে এই দেশ স্বাধীন হয়েছে, ওনাদের হাতে আরো 9 মাস সামনে আছে। এই নতুন দলের জাতীয় নাগরিক পার্টি, ওনাদের হাতে আরো 9 মাস সামনে আছে। 9 মাসে দেশ স্বাধীন হয়ে গেছিল, 9 মাসে অনেক কিছু করতে পারবে যদি সমস্ত ইসলামিক মাইন্ডের দলগুলা এক জায়গায় থাকে। এক জায়গায় থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দেশের না শুধু এশিয়ার নেতা হতে পারবে, এশিয়ার নেতা হতে পারবে। ঈদ উল ফিতরের দিন দেশব্যাপী ডক্টর ইউনূসের যুগান্তকারী চমক দেখে জনগণ বলা শুরু করেছে যে ডক্টর ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় চাই। দর্শক, আপনি ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চান কিনা মন্তব্য করে জানাবেন। এটা এখন হালকা কথা, আবেগী কথার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন হাই ওয়েটেড পলিটিক্যাল কথায় রূপ নিয়েছে যে উই ওয়ান্ট প্রফেসর ইউনূস টু রিমেইন পাওয়ার ফর 5 ইয়ার্স। কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে তিনি যা করে যেতে পারবেন হয়তো আগামী 50 বছর আমরা সেটা করতে পারবো না। হ্যাঁ, কেউ কারো বিকল্প নয়, আবার কারো অভাবে সময় থেমেও থাকে না। কিন্তু আমরা তো দেখছি যে আজ থেকে 40-45 বছর আগে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এরা আমাদের সমপর্যায়ের গরিব দেশ ছিল। তাইওয়ান কি ছিল? আর এখন তারা ইউরোপ আমেরিকার মতো উন্নত হয়ে গেছে। এক এক দেশে এক একজন জনক ছিল। সিঙ্গাপুরের একজন ছিল, মালয়েশিয়ার একজন ছিল, থাইল্যান্ডের ছিল, এভাবে। আর তাইওয়ান বলতে আমি এখানে অন্য কিছু বোঝাচ্ছি না, তাইওয়ানের যে অর্থনৈতিক অগ্রগতি সেগুলোকে বলছি। তো বাংলাদেশে এরকম একজন জনকের হাতে পড়লে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সিঙ্গাপুর এখন 3 তলা, অথচ সিঙ্গাপুর ছিল গরিব, মালয়েশিয়ার একটা পার্ট, ছোট্ট একটা শহর। অথচ সিঙ্গাপুরের মাটির নিচে এক সিঙ্গাপুর, উপরে এক সিঙ্গাপুর, তার উপরে আরেক সিঙ্গাপুর। মানে এত টেকনোলজিক্যালি তারা এইভাবে এগিয়েছে। ছোট্ট শহর, অথচ সারা পৃথিবীর দৃষ্টি, ফেসবুক, ইউটিউবের অফিস, পৃথিবীর অনেক উন্নত দেশগুলোর অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় সংস্থার কনফারেন্স হয় সিঙ্গাপুরে, অথচ ছোট্ট একটা রাষ্ট্র। এক ব্যক্তি সিঙ্গাপুরের চিত্র বদলে দিয়েছে। তো বাংলাদেশের চিত্র ডক্টর ইউনূস বদলে দিতে পারেন। জনগণের মধ্যে এই বিশ্বাস ঈদ উল ফিতরে ডক্টর ইউনূসের চমক দেখে আরো বেশি দৃঢ় হয়েছে। দর্শক, কত সুন্দর দৃশ্য, কত চমৎকার দৃশ্য। ডক্টর ইউনূস 225 বছরের কালচার রিভাইভ করলেন। ঈদ শুধু একটা ইবাদত নয়, ঈদ ইবাদত প্লাস একটা মুসলিম কালচার। আমাদের সোসাইটির মূল কালচারে ঈদ ইনকর্পোরেট হলো। ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হতে শিখেছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হওয়া শিখেছে মানুষ। অতএব দর্শক, এই যে ডক্টর ইউনূস যেরকম এই প্রথম, বাংলাদেশে কোনো সরকার প্রধান অতীতে এটা করতে পারেনি। জাতীয় ঈদগাহে গিয়ে মাইক হাতে নিয়ে বক্তব্য দিয়েছে, ঐক্যের আহ্বান জানিয়েছে এবং জনগণের সাথে হাত মিলিয়েছেন। জনগণ আবেগ এবং উচ্ছ্বাসের সাথে সেটা গ্রহণ করেছে। কি আবেগ, কি উচ্ছ্বাস! এগুলো দেখে মানুষ বলছে যে এটাই চাই আমরা। ইসলামপন্থীরা বলছে, হুজুররা বলেছে। আপনি চিন্তা করেন, যেই হুজুর একসময় প্রায় সবাই প্রফেসর ইউনূসকে সুদখোর বলে গালি দিত, সুদখোর ইউনূস, সেই ইউনূসকে এখন ইসলামপন্থীরা 5 বছরের জন্য ক্ষমতা চায়, তার জন্য এখন দোয়া করছে। সেই ইউনূসের পক্ষে ইসলামপন্থীরা এখন জোরালো ভূমিকা পালন করছে। সেই ইউনূসের মধ্যে ইসলাম এবং মুসলিম কালচারের প্রতিচ্ছবি দেখছে মানুষ, এবং ইসলামের হেফাজত ডক্টর ইউনূসের হাতে দেখছে আলেম ওলামা এবং ইসলামপন্থীরা। ওই যে কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, একটা আয়াত আছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। তার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে, একেবারে সরাসরি প্রমাণ হচ্ছে প্রফেসর ইউনূস। যে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাকে কোন অবস্থানে নিয়েছেন। সব হুজুর একসময় যার বিরুদ্ধে ফতোয়া দিত, এখন সব হুজুররা তাকে চায়। এবং তার হাতে ইসলাম নিরাপদ, ইসলামী সংস্কৃতি তাহজিব মধ্যে নিরাপদ, স্পষ্টভাবে বলা হচ্ছে। একজন বিখ্যাত আলেম গবেষক লিখেছেন, আমার জীবদ্দশায় বাংলাদেশে এই প্রথম কোন রাষ্ট্রপ্রধানকে ঈদগাহে শামিল হয়ে নামাজ পড়তে দেখলাম, আলহামদুলিল্লাহ। কোন নারী বা ইসলাম বিদ্বেষী জালিম কাউকে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর যেন আর চাপিয়ে না দেন, এই দোয়া করি। এবং মন্তব্যে লিখছে যে এই প্রফেসর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় চাই। এবং প্রফেসর ইউনূসের এই সাদা টুপি পাঞ্জাবি পরা যে ছবি, মোনাজাত করা যে ছবি, মানুষের সাথে কুশল বিনিময় করার ছবি, ভিডিও যেসব গণমাধ্যমে এসেছে, সেগুলো দেখে সেগুলোর নিচে মানুষ মন্তব্য করছে যে স্যারকে আমরা 5 বছরের জন্য চাই। তখন আপনি চান কিনা মন্তব্য করেন। আমরা আবার একটু বলি, প্রসঙ্গ করলাম, এটা সম্ভব। কিভাবে সম্ভব? বর্তমান ফরম্যাটেও সম্ভব। তার চাইতে সবচেয়ে ভালো হয় স্থিতিশীলভাবে 5 বছর থাকা যায়। সত্যিকার অর্থে সংস্কার করে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেওয়া সম্ভব এই ডিসেম্বরের দিকে একটা জাতীয় সরকার গঠন করলে। যে জাতীয় সরকারের প্রধান হবে প্রফেসর ইউনূস, যে জাতীয় সরকারের ডেপুটি প্রধান হবেন বা ডেপুটি হবেন তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, শায়েখে চরমোনাই, পীর সাহেব চরমোনাই, এরা গুরুত্বপূর্ণ পদে থাকবেন। ভিপি নূর বা সবাই এরা বিভিন্ন পোর্টফোলিও পাবেন। এরপরে একটা গণভোটের আয়োজন করা হবে যে কারা 5 বছরের জন্য এই সরকারকে আপনারা চান। তারপরে যদি জনগণ ওই সরকারকে চায় তাহলে থাকবে, নইলে থাকবে। মোবারকের ঈদ, মোবারকের অনেক শখ, আলাদা করে ঈদ উদযাপন করবে। এটা ঈদ নাকি হালাল মঙ্গল শোভাযাত্রা আমি জিজ্ঞাসা করছি। ছোটবেলায় আমাদের যারা একটু কম মেধাবী ছিল তারা গরুর রচনা মুখস্থ করে যেত, কিন্তু যদি বলা হতো যে তুমি নদীর রচনা লেখো, তখন
ওই কম মেধাবী কি করতো, বলতো আমাদের গ্রামে একটা নদী আছে, নদীতে প্রচুর স্রোত, এ পাশ থেকে ও পাশে যেতে খুব কষ্ট হয়। নদীর পারে একটা গরু বাঁধা ছিল, সেই গরুর গলায় একটা দড়ি ছিল, ওই গরুর 4টা পা ছিল এবং গরুর 2টা শিং ছিল, গরুর পেটটা গোলগাল ভালোই ছিল, স্বাস্থ্য ভালো ছিল। বেসিক্যালি সে গরুর রচনা পড়ে আসছিল, কিন্তু লিখতে দিচ্ছে নদীর রচনা। এখন কি করবে, নদীর রচনা একটু শুরু করে দিয়ে আবার ওই গরুর উপর সে হামলে পড়ছে। তো নাস্তিকদের বা সেকুলারদের আইডিয়াগুলো ওই রকম, ওদেরকে ইসলামিক আয়োজন করতে বললে ওরা নিয়ে যায় ওই মূর্তির মধ্যে গিয়ে ফালাবে। তো অনেক শখ, ঈদ আয়োজন করবেন, ঈদ উৎসব করবেন, এটা কি করলেন বলেন? আমাদের মুসলিম ভাই যারা আছেন সবাইকে জিজ্ঞাসা করব যে কোন কালে এরকম মূর্তি নিয়ে পুজো আমাদের ট্রেন্ড ছিল, আপনারা একটু বলবেন। যারা আমাদের বাবারা আছেন, আমার বাবার বয়সে, তারা বলবেন। আমাদের দাদার বয়সে, নানার বয়সে যারা বেঁচে আছেন তারাও বলবেন যে কোন কালে আমাদের ঈদ উদযাপন এইরকম ছিল। কেউ কি বলতে পারবেন? আর একটা মজার বিষয় দেখাই, দেখে তো এনাকে চিনতে পারেন। ইনি বাংলাদেশের এই মুহূর্তে জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রিয় রাজনৈতিক দলের একটি সর্বোচ্চ নির্বাহী নেতা। তাকে নিয়ে ব্যঙ্গ করেছে এমন ভাবে, ঘোড়ার পিঠে উল্টো দিক করে, একটা অপমানজনক একটা বিষয় ব্যবস্থাপনা। আমাদের বাচ্চা উপদেষ্টা, শিশু সচিব, তারা মনে করেছে আজীবন ক্ষমতায় থাকবে, আর ক্ষমতায় যেতে হবে না। এখানে সেজন্য এই ফারুকি সহ আরো যে উপদেষ্টাগুলো রয়েছে সবাই মিলে আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। কখনো বলছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না, আবার কখনো বলছে যে শাহবাগ নিয়ে শাহবাগ ট্যাগ দিয়েন না। শাহবাগী আচরণ, কলাকৌশল সব করবে, কিন্তু শাহবাগী বলা যাবে না। সামগ্রিকভাবে ফরহাদ মাঝারের চেহারাটা মনে আসছে। আমি জানি না ফরহাদ মাঝার ভাই কেন চিন্ময়ের মুক্তি দাবি করলেন। উনি কোন জায়গায় বাধা ছিলেন বা কোন জায়গায় ধরা ছিলেন যে কারণে চিন্ময়ের মুক্তি চাইতে উনি বাধ্য হলেন? উনি জানেন ওনাকে সবাই গালি দিবে, তারপরে কোনো একটা কারণে উনি চিন্ময়ের মুক্তি চেয়েই বসলেন। চিন্ময়ের সঙ্গে ঢলাঢলি, গড়াগড়ি, সামগ্রিকভাবে আমরা একটা অন্যরকম ফাঁদে পড়েছি যা আমরা কেউই বুঝতে পারছি না হয়তোবা। আমাদের ভাইরা, আজকে একটা জিনিস জিজ্ঞাসা করবো। গত 4 দিন ধরে ফারাবিকে নিয়ে কথা বলছি। ফারাবি আসলে কে? ফারাবি 2013 সালে যে গণজাগরণ মঞ্চ হয়, সেই সময় গণজাগরণ মঞ্চ তার যে চিন্তা, ধারণা, আদর্শ এমনভাবে বাংলাদেশের নাগরিকদেরকে বুঝিয়েছিল যে শাহবাগে গিয়ে সেজদা দেওয়া বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশের নাগরিকের অত্যন্ত জরুরি, এবং এই হাজিরা না দিলে তার বাংলাদেশি পরিচয় থাকে না। এইরকম একটা ন্যারেটিভ বার করা হয়েছিল শাহবাগীরা। সেই জায়গায় ফারাবি মুখোশ উন্মোচন করে দেন যে এই কাজটা আসলে কারা করছে, এর পিছনে কারা আছে, তাদের উদ্দেশ্য কি। তারপরে বের হয়ে আসলো ব্লগার অভিজিতের কথা, যে অভিজিৎ কি নোংরা ভাবে আল্লাহ রাসুলকে গালি দিয়েছেন, আল্লাহ রাসুলের স্ত্রী সহধর্মিণী যারা আছে তাদেরকে নিয়ে নোংরা কথা বলেছেন, সাহাবীদের নিয়ে নোংরা কথা বলেছিলেন। এই সব কিছু প্রকাশ পাওয়ার পরে যখন ব্লগার অভিজিৎ খুন হলো, তখন শেখ হাসিনা দেখতে গেল। কিন্তু শেখ হাসিনা যখন দেখতে গিয়েছিল তখন জানতো না ব্লগার অভিজিৎ এতটা খারাপ, এতটা নোংরা ভাবে ইসলামকে গালিগালাজ করেছে। শেখ হাসিনা রাগান্বিত হয়ে ওই সিআইডি অফিসারকে বহিষ্কার করে, যে কেন সে আগে থেকে অবগত করলো না। পরবর্তীতে গণজাগরণ মঞ্চ ঠাস করে নিচে পড়ে গেল, শাপলা চত্বরের উত্থান হলো, শাপলা চত্বরে অনেক মানুষ হত্যা করলো। এখন বিষয় হলো, গত 14, 15, 16, 17 বছরে যে সকল আলেমরা গ্রেপ্তার হয়েছিলেন শেখ হাসিনার তৈরি করা জঙ্গি ন্যারেটিভ দ্বারা, শেখ হাসিনা এখন পর্যন্ত যে কয়টা জঙ্গি নাটক সাজিয়েছে, এর মধ্যে কোনটাকে আপনারা অকাট্য বলে বিশ্বাস হয়? এর মধ্যে একটা ঘটনা বলেন যেটাকে আপনারা স্মৃতিতে রাখেন এবং আপনার বিশ্বাস হয়েছে ও জঙ্গিরা এত খারাপ, এরকম মনে হয়েছে। সেই মামলাগুলো দ্বারা এখনো 500-র উপরে নিরপরাধ মানুষ বন্দী হয়ে আছে। আমরা গত কয়েকদিন যাবত বলছি, এর মধ্যে ফারাবি ভাই, সে তো জেলখানায় সুযোগ পেয়ে একটা ভিডিও বানিয়ে দিল। ফারাবি ভাই অনেক চালাক মানুষ, সে একটা ভিডিও বানিয়ে দেখা দিয়েছে যে এইখানে জেলখানায় কত রকমের অনাচার চলে এবং কত ধরনের অবৈধ সুবিধা রয়েছে, সেটা দেখিয়ে দিয়ে চোখ খুলে দিয়েছে। অনেকে বলছে যে সেটা ভুল করেছে, আর বিপদে পড়লো। সে যতটুকু বিপদে পর্যন্ত পড়েছে, যতটুকু নিপীড়িত হয়েছে, তার চেয়ে বড় বিপদ, বড় নিপীড়ন সে আর সামনে দেখছে না। তাই তো সে মনে করছে আমি কি সারা জীবন এখানে বসে বসে অবৈধভাবে মোবাইল ব্যবহার করবো, মোবাইলে ভিডিও দেখবো, ফেসবুক ব্যবহার করবো। তা তো হয় না, সে ফাঁস করে দিচ্ছে। আমি জানি না এই মুহূর্তে ফারাবি কি অবস্থায় আছে, কতটুকু কষ্টে আছে, তাকে অত্যাচার করা হচ্ছে কিনা আমি জানি না। আমি শুধু বলবো যে আপনারা যারা ক্ষমতায় আছেন এই মুহূর্তে খুব ভালো করে শোনেন। মোদী বিরোধী আন্দোলন, শাপলা চত্বর, সামগ্রিকভাবে দীর্ঘ পরিক্রমায় শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে শক্তভাবে প্রতিবাদ করেছে আলেমরা, এবং শেখ হাসিনা এই আলেমদেরকে ভয় পাইত সবচেয়ে বেশি। এবং যখন ছাত্ররা আপোষ করেছিল, ওই যাত্রাবাড়িতে হুজুররা মাঠে নেমে পড়েছিল, রামপুরায় হুজুররা আমাদের সঙ্গে নেমে লড়াই করেছিল। সুতরাং এত বড় একটা বিপ্লবের পরে অনেকের অনেক মামলা ছিল, তারা জামিন পেয়েছে। এমনও হয়েছে যেই মামলায় বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা জামিন পেয়েছে, সেই মামলায় হুজুররা জামিন পায়নি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর সবাইকে বলবো আজকের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এই কথাটা লিখে যাবেন যে আগামী 5 বছরের প্রধানমন্ত্রী হিসেবে আপনারাও কি ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় দেখতে চান? যদি চান কমেন্ট বক্সে হ্যাঁ লিখবেন, যদি না চান না লিখবেন। হ্যাঁ, আর বাদ বাকি সবগুলো ভিডিও দেখার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।